নমস্কার বন্ধুরা। সাড়ে সাথে কি সবার খারাপ যাবে বা যায়, এই প্রশ্নটা অনেকে করেন। যদি কারুর দেখেন যে উনি সাড়ে সাতির সময় হয়তো তার জীবনের পিকে পৌঁছেছেন, আবার অনেকে সাড়ে সাতির সময় প্রচণ্ড কষ্ট পেয়েছেন। কিন্তু এই ডিফারেন্সটা কোথা থেকে হয়? যদি কারুর বার্থ চার্টে, যেটাকে লগ্ন চার্ট বলা হয়, যদি চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকে শনি, রাহু অথবা কেতু দ্বারা, সেটা একসঙ্গে বসে থাকতে পারে বা দৃষ্টি সম্বন্ধ হতে পারে, তাহলে কিন্তু সেই ব্যক্তির সাড়ে সাথী খুব খারাপ যাবে। কিন্তু চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড না থাকে, তাহলে কিন্তু তার সাড়ে সাথী অতটা খারাপ যাবে না। তার কারণ এই সাড়ে সাথীও কিন্তু সেই চন্দ্রের ওপরে শনির খেলা। চন্দ্র মানে আপনার রাশি, যে ঘরে আপনার চন্দ্র বসে আছে সেটাই আপনার রাশি। এবার শনিদেব যখন ওই চন্দ্রের আগের ঘরে থাকেন, তখন সেটা সাড়ে সাতির ফার্স্ট ফেজ হয়। যখন চন্দ্রের ওপরে থাকেন, সেটা সাড়ে সাতির মিডিল ফেজ হয়। এবং যখন চন্দ্রকে ছাড়িয়ে পরের ঘরে চলে যান, সেকেন্ড ঘরে চলে যান, তখন ওটা সাড়ে সাতির লাস্ট ফেজ হয়। তো বর্তমানে মীন রাশির ফার্স্ট স্টেজ, কুম্ভ রাশির মিডিল স্টেজ এবং মকর রাশির লাস্ট স্টেজ চলছে। 29শে মার্চ 2025 শনিদেব ঘর পরিবর্তন করলে মকর রাশির সাড়ে সাতি শেষ হয়ে যাবে, কুম্ভ রাশির লাস্ট স্টেজ আসবে, মীন রাশির সেকেন্ড স্টেজ আসবে, যেটা সাড়ে সাতির সব থেকে খারাপ পর্যায়, এবং মেষ রাশির প্রথম স্টেজ আসবে। মেষ রাশিতেও কিন্তু শনিদেব ঢুকেই ভালো প্রভাব বিস্তার করবে। তো বন্ধুরা, কাজেই যারা মেষ রাশি এবং মীন রাশি আছে, তারা খুব সাবধানে থাকবেন। যদি চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকে, দেখে নিন আপনার বার্থ চার্টে চন্দ্র অ্যাফ্লিক্টেড আছে কিনা। আর কুম্ভ রাশির যেহেতু সাড়ে সাতির থার্ড ফেজ, কুম্ভ রাশি এবার আস্তে আস্তে কিছুটা রিলিফ পেতে শুরু করবে। তো এই হলো গিয়ে সাড়ে সাতি, মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করলাম। যারা আমার চ্যানেলে নতুন এসছেন, আমি অ্যাস্ট্রোলজার গৌতম গাঙ্গুলি। আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট রইল যে ফলো করার জন্য। ধন্যবাদ।